ভাস্কর্য এবং কে কি বলল, এইটার চেয়ে বড় কথা হচ্ছে মানুষের সমস্যা সমাধান করে দেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়াটাই সবার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আমরা মূল কাজ থেকে সরে যাচ্ছি, আমরা অহেতুক কিছু বিতর্ক সৃষ্টি করছি, বিভ্রান্তি তৈরি করছি। কেউ কেউ মিডিয়াবাজির জন্য কিছু কথা বলছে, কিছু কাজ করছে, কিছু প্রোগ্রাম দিচ্ছে, কেউ সেন্সেশন তৈরির জন্য কিছু ঘটনা ঘটাচ্ছে। ধরেন এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে একটা ব্যাপক হইচই হলো না, রাতে কিছু ধরেন প্রথম দিকে 30-35 জন ছেলেরাই বিশেষ করে তারা যে হইচই করলো, একটা সমস্ত মিডিয়া লাইভ দেখাচ্ছে যে রাষ্ট্রপতি আজকেই বঙ্গবন্ধুকে বিদায় নিচ্ছে। তারপর আবার সেখানে ছাত্রদের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেল, আবার তার আগের দিন না ওই দিন দিনের বেলা ছাত্ররা শহীদ মিনারে 5 দফা দিয়েছিল, ছাত্র 5 দফা দিয়েছিল, তার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের অপসারণ অন্যতম বিষয় ছিল। সেই ছাত্ররা আবার সন্ধ্যায় কিন্তু বঙ্গভবন ওখানে গিয়ে বলেছে যে সেনাবাহিনীর মুখোমুখি ছাত্রদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এইখানে বিশৃঙ্খলা করা যাবে না। তাহলে রাষ্ট্রপতির পদত্যাগ কেন ছাত্ররা চাইলো এবং এখন পর্যন্ত অবস্থানকে আমরা জানি না। সংবিধান বাতিল হবে না, সংস্কার, ব্যাপক বিতর্ক, টক শো, রাউন্ড টেবিল, অনেক ধরনের আলোচনা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে এখন পর্যন্ত আমরা একমতে পৌঁছতে পারিনি। তো তাহলে এই আজকে আবার যে বিষয়টি নিয়ে বিতর্ক বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়েনি? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউরড কিছু কাজ করতে হবে, টেকনিক্যালি ডিল করতে হবে। একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো, ছবি সরানো অনেক লোক আছে। এই সমস্ত ঘটনা তৈরি করে আরো পরিস্থিতি গোলাটে তৈরি করা কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা, এগুলো আমরা চাই না। এখন দেশের যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের রিফর্ম এন্ড রিকনসিলিয়েশনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি, অমুকে দল ক্ষমতায় থাকতে আমার 5টা লোককে মারছে, তাদের এখন 7টা লোককে মারা হবে, অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে, টাকা পয়সা বানাতে হবে। এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি, আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি, চাঁদাবাজি, এই চিত্র তো দেখছি, মামলাবাজি। এই রুমিন ফারহানা বা টকশোতে অনেক বলেছে, আমি বলেছি, রাজপথে আমরা বলেছি যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে, ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা জানে না। এটা হাসিনার আমলে বলেছে, আবার সেই গায়েবী মামলা তো এখনো চলছে। আজকে আইন উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু 350 গায়েবী মামলা। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবী মামলা যারা দিয়েছে, আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নিতে যাবেন, দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে। এগুলো কারা করছে? একটা শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা ঘটেছে। যেমন হাসনাত যে কথাটি বলছে, যেমন এটা ঠিক যে হ্যাঁ, এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত আগে যাবে বিএনপি জামাতের লোকেরা, তারপরে 3 নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুররা বা গণদের, তারপরে এই ছাত্ররা। কারণ এখন যদি এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই, কোনো স্ট্রাকচার নাই, যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক, এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত 5 বছর 6 বছর যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, হেলমেট হাতুড়ি বাহিনীর তাণ্ডব দেখেছে, এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এখন হাসনাত যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে, কথাটা আংশিক সত্য। সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না, সব রাজনীতিবিদ আওয়ামী পুনর্বাসনের পক্ষে না। এটা তো সরকারের দিকেও এই তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা, ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে, আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে। তাহলে সরকারের মধ্যে আছে, রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে। এখন ছাত্র প্রতিনিধিরা, ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি? ছাত্রদের 2 জন আগে উপদেষ্টা হয়েছে, গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে। তাহলে ছাত্র তো গভর্নমেন্টেরই পার্ট। তো একদিকে এদিকে আরেকটা ওই আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো, একদিকে তারা এই সরকারে, আবার একটা পোর্শন ওই চাইনিজদের মতো সরকারি দল যারা বিরোধী দল তারা এইভাবে বিরোধিতা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে। পরে রিজভি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে, সংশোধন করা লাগে। মানে পরিস্থিতিটা এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন জনের বিভিন্ন দিক থেকে। যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামে যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস, এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না, কিন্তু আমি স্পষ্ট গত কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে দেবো। 5ই
অগস্টের পূর্বে বিরোধী দলসমূহের মধ্যে যে ইস্পাত ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য, এখন ইস্পাত না, এটা কচু পাতার পানির মতো ঐক্য হয়ে গেছে, যে কোনো সময় ধাক্কা দিলে ওই দিকে পড়ে যেতে পারে। এই যে কচু পাতার পানি হয়ে গেছে ঐক্যটা, এই দায় কার? আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, ছাত্র নেতৃবৃন্দ, তাদেরকে। বিকজ তারা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল, কেন্দ্রবিন্দুতে ছিল। তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে, সংগঠন খুলতে উপদেষ্টা বানাচ্ছে, ডিসি বানাচ্ছে, এসপি বানাচ্ছে। এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি, তাদের আন্দোলনে সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি, নেতা কর্মী সব জায়গাতে। ধরেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল, ছাত্র শিবিরের লোকেরা ছিল, ছাত্র দলের লোকেরা ছিল, বিএনপির লোকেরা ছিল, জামাতের লোকেরা ছিল। এই আন্দোলনের এই যে আপনার 17ই তারিখ, আপনার 17 তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে, যখন আবু সাইদের মৃত্যুর পরে, রংপুরের ঘটনার পরে, আমরা আলাপ করলাম সব রাজনৈতিক দলগুলোর সাথে যে আমাদের একটা সর্বদলীয় কর্মসূচি দরকার। বিএনপি সহ আলোচনা করে আমরা সর্বদলীয় মিছিল ঘোষণা করলাম 17 জুলাই। 18 জুলাই সেই যে গায়বানা জানাজা প্রথম ছিল 17 জুলাই, সেই গায়বানা জানাজায় যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো, সেখানেও হামলা করা হলো, আমরা 18 তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম। যে মিছিল থেকে রিজভী ভাই গ্রেপ্তার হয়েছে, আমি 18 তারিখ দিবাগত 19 তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি, খসরু ভাই গ্রেপ্তার হয়েছে, নজরুল ইসলাম খান গ্রেপ্তার হয়েছে, অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল অনেকে গ্রেপ্তার হয়েছে। কারণ এই 17 তারিখ থেকে কিন্তু আন্দোলন আর ছাত্রদের মধ্যে নাই, রাজনৈতিক দলগুলো ফুল দমে এনগেজ হয়ে গেছে। এখন বলতে গেলে অনেকে জাতীয় বেইমান হবে, এখন অনেকে বিপ্লবী সেজেছেন, কিন্তু 17 তারিখে আমি নিজে কথা বলেছি। আমি ডিজিএফআই ভাইদেরকে অনুরোধ করবো, তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ড গুলো আছে, কাদের সাথে 17, 18 তারিখ, 19 তারিখ রাত পর্যন্ত, গ্রেপ্তার রাত পর্যন্ত কথা বলেছিলাম, সেই রেকর্ড গুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন, আপনারা নিজেরা সংগঠিত ভাবে না করে, যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল। আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে 400, 450 মানুষ হত্যা করে যদি ক্ষমতায় থাকে, আপনার আমার এই দেশে রাজনীতি করার অধিকার থাকবে না, ফুটবলের মতো আমাদেরকেও কিন্তু পেটাইবে আর গুলি করবে, কাজী এক দফার বিকল্প নাই। তারা পরিষ্কার করেছিল না এক দফার মধ্যে আমরা নাই। কিসের এক দফা? ছাত্ররা কোটার দাবি জানছে, কোটা। এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ, তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা, আমরাও ফাঁসবো, এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না, আমতা আমতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই, আমাদের দাবি ছিল কোটা, এটা কি ঠিক হবে? আমাদের এই মামলার দায়ভার কেন নেব? ছাত্র সে সময় বলেছিল ভায়োলেন্সের দায়ভার আমরা নেব না, সহিংসতার সাথে আমরা জড়িত না। এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না, ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করার ঘোষণা দিয়েছিল না। বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, নেতৃত্বে, নির্দেশনায় চলেছে, এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেক ধরনের যোগাযোগ করেছে, রসদ, এটা বলা উচিত নয়, ভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্ন ভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। তো কাজে এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে তাদের মনমতো একটা সরকার গঠন করতে প্রধান উপদেষ্টাকে বাধ্য করলো? তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা, এই জাতীয় সংকট, জাতীয় দুর্যোগ সবাইকে নিয়ে মোকাবেলা করা। তারা কেন ক্রিম খেতে শুধু ছাত্রদের নিয়ে সরকার গঠন করতে গেলে, এবং আজকের এই ক্রাইসিস। আপনার কাছে আবার আসবো, আমাদেরকে একটু ব্রেকে যেতে হচ্ছে। দেখছেন সম্পাদকীয়, সঙ্গে